পরে হচ্ছে এই জয় থেকে শুরু করে পলক, এই যে পুরো বাটপার আইটি গোষ্ঠী আমাদের ডেটা যে ভারতের কাছে বিক্রি করে দিয়ে গেছে, এই ডাটাগুলোর আসলে জেনুইনিটি কোথায় আছে আমরা তো এখনো জানি না। 6 কোটি জনগণের ডাটা সেন্টার থেকে গায়েব হয়ে গেছে, কোনো তদন্ত নাই, কাউকে ডিসমিস করা হইল না, একটা নামকাওয়াস্তে মামলা হয়েছে, 20 লক্ষ কোটি টাকা লেনদেন হয়ে গেছে এখান থেকে, মানে সে হিউজ টাকা। তো সেই জায়গাতে আমি এনআইডি দিয়ে আসলে কাজটা সারতে পারবো কিনা, আবার ভোটার আইডি কার্ড আগে যেগুলো আছে সেগুলো কোন হালে আছে, আমরা কিন্তু টোটাল একটা ডার্কের মধ্যে আছি। আমরা অ্যাবসলিউটলি রাষ্ট্র এবং নাগরিক আকারে জানি না যে আমার তথ্যের অবস্থাটা কোথায় আছে। তো সেই জায়গাতে আমি বোধ করছি যে জনশুমারি যে প্রসেসে করা হয় ঠিক একই প্রসেসে একটা থরো ভোটারের লিস্টিংয়ের কাজ একটা করা দরকার। এবং সেক্ষেত্রে কিন্তু আমার টোটাল সিভিল এবং মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনকে মোবিলাইজ করতে হবে। তাহলে শুধু ভোটার তালিকা করলেও তো হচ্ছে না, এই তালিকাটাকে আপনি এনফোর্স করবেন কাকে দিয়ে, তালিকাটা ডেটা কালেকশনটা কাকে দিয়ে করাবেন, এরপরে এটার যে ডিজিটাইজেশনটা হবে সেটা কে করবে। অতএব কাজটা অনেক জটিল। তো সেই জায়গাটা মোটেই কোনো ছোট কাজ না। এবং এক্ষেত্রে যদি পৃথিবীর বিভিন্ন দেশের কোনো মানে এক্সপিরিয়েন্স শেয়ার করবার প্রশ্ন থাকে, দক্ষিণ আমেরিকাতে, নেপালে, আফ্রিকান দেশগুলোতে এইরকম অনেক ক্রাইসিস কিন্তু তারা হ্যান্ডেল করেছেন গৃহযুদ্ধ পরবর্তী বাস্তবতাগুলোতে। তো সেই অভিজ্ঞতাগুলো আমাদের কাজে লাগানোর সুযোগ আছে, শেয়ার করতে পারি আমরা। শেয়ার করার সুযোগ আছে। এবং সেক্ষেত্রে আমি বোধ করি যে কয়েক লক্ষ তরুণ তরুণীদেরকে ট্রেন করে ফেলা দরকার, যারা এই জনশুমারি বলেন, ভোটার শুমারি বলেন, এই শুমারিতে সরকারের টাকা খরচ করবার বদলে একটা ন্যাশনাল সার্ভিস মডেলে এটা করা দরকার কাজটা। তাহলে যে আপনার হাজার হাজার কোটি টাকা প্রজেক্ট প্রকল্প তৈরি করবার জায়গা তৈরি হবে সেটার প্রয়োজন হবে না, বরং এটাকে শিক্ষা কারিকুলামে মডেল মার্কিং করে দিতে হবে যে যারা এই 3 মাস এই 6 মাস ন্যাশনাল সার্ভিস করবে তাদেরকে 50 মার্কস 100 মার্কস তার কাজের এক্সপিরিয়েন্সের মোতাবেক স্যালারি ইমপ্রুভমেন্ট করা, তার এসিআরে পয়েন্ট যোগ হবে। এইভাবে একটা ইনসেন্টিভাইজ করে টাকা টাকা খরচ করা যাবে না। হ্যাঁ, টাকা খরচ করবেন, আপনি থাকা খাওয়ার ব্যবস্থা করবেন, আপনি যাতায়াতের ব্যবস্থা করবেন, সেগুলো করবেন, কিন্তু প্রকল্পের নামে বড় গাড়ি আমলাতান্ত্রিক মেকানিজমে যাওয়া যাবে না। কারণ আমলারা হচ্ছে গাদ্দারি করার সম্ভাবনা আছে। যে আমলা আজকে সচিবালয়ে আমার দেশের বিরুদ্ধে কাজ করছে, ওই আমলাকে দিয়ে আপনি ভোটার তালিকা হালনাগাদ করতে পারবেন না, কারণ সে গণ অভ্যুত্থানকে ধারণ করে না। এই বাস্তবতা, এই চ্যালেঞ্জগুলোকে সামনে রেখে আমার এই কাজের পরিকল্পনা করতে হবে। আজাদ মজুমদার, আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। যে অর্থনৈতিক বিষয়ক যে শ্বেতপত্র প্রকাশ করা হলো, সেই বিষয়টি আসলে অভাবনীয়। মানে মানুষ ভাবতেই পারেনি এই ধরনের ঘটনা ঘটেছে। এবং সেই প্রসঙ্গে প্রফেসর ইউনূস তার ভাষণে কিন্তু উল্লেখ করেছেন। এবং উনি বলেছেন যে রিপোর্ট পড়ে মানুষ হতভম্ব হয়ে গেছে। আসলে হতভম্ব হওয়ার মতোই ঘটনা। কারণ এত দিনে দুপুরে হাজার হাজার কোটি টাকা এভাবে পাচার হয়ে গেছে, বিদেশে নিয়ে যাওয়া হয়েছে, অনেকে ভাবতেই পারেনি। এই বিষয়টি উনি কিন্তু সামনে এনেছেন এবং বলার চেষ্টা করেছেন যে মানুষ যাতে এই বিষয়টি আরও বিস্তারিত জানতে পারবে যখন 400 পৃষ্ঠার টোটাল রিপোর্টটা বের হবে। এখন এই বিষয়টা কিভাবে সমাধান হবে, এই টাকাগুলো আনা বা উদ্ধার করা বা যারা পাচার করে ফেললো সেই বিষয়গুলো। টাকা যে পাচার হয়েছে এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই, কারণ প্রত্যেকেই জানে বাংলাদেশে টাকা পাচার হয়েছে এবং কারা পাচার করেছে, কিভাবে পাচার করেছে, এটাও মোটামুটি এখন দিবালোকের মতো স্পষ্ট। শ্বেতপত্র প্রণয়ন কমিটি তারা আসলে আমাদেরকে শুধু পরিমাণটা জানিয়েছে। পরিমাণটা জানানোতে আসলে মানুষ হতভম্ব হয়ে গেছে এই কারণে যে মানুষ যেটা ধারণা করেছিল তার চেয়ে অনেক বেশি টাকা আসলে পাচার হয়েছে। না, আমরা যখন শুনি যে অ্যাসালম গ্রুপ 4000 কোটি টাকার শেয়ার কিনেছে ইসলামী ব্যাংক থেকে এবং 73,000 কোটি টাকা পাচার করে ফেলেছে, এটা তো হতভম্ব হওয়ার মতোই। এক্স্যাক্টলি। এখন এই টাকাটা উদ্ধার করার কিছু আইনি প্রক্রিয়া আছে। টাকাটা ডিটেক্ট করা, প্রথমত ডিটেক্ট করার পরে এই টাকাটা যে পাচার করা অবৈধ টাকা সেটা প্রমাণ করার পরে সেই টাকাটা সেই সংশ্লিষ্ট দেশ, আর সেই টাকাটা কিন্তু তার দেশে বিনিয়োগ হচ্ছে, তারা কিন্তু বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে যেই দেশে এই টাকাটা পাচার হয়েছে। তাদের সায় না থাকলে ইউরোপের অনেক দেশও আছে যাদের যেখানে এই টাকাটা গেছে, তাদের যদি প্রত্যক্ষ বা পরোক্ষ সায় না থাকে তাহলে পাচার করা টাকা বা অবৈধ টাকা তো সেই দেশে বিনিয়োগ হতে পারে না। তো এই প্রক্রিয়াটাও জটিল আসলে, কিন্তু এটা নিয়ে কাজ হচ্ছে শুরু থেকেই। আমাদের যে বাংলাদেশ ব্যাংকও তাদের নিজস্ব মেকানিজমে এবং আমাদের দুদক
তাদের নিকট নিজস্ব যে মেকানিজম, তাতে এই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করছে, তাদেরকে তথ্য দিচ্ছে, তাদের সাথে তথ্য বিনিময় করছে। পাশাপাশি আপনি দেখবেন যে অনেকগুলো দেশের কূটনীতিকরা প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করেছেন সাম্প্রতিক সময়ে। শুধু প্রফেসর ইউনূস নয়, কূটনীতিকরা, বিভিন্ন উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাদের সাথেও কিন্তু নিয়মিত মিটিংগুলো করছেন। বাংলাদেশ ব্যাংক, দুদক, তাদের সাথে কিন্তু এই দূতাবাসগুলোর কর্মকর্তারা, ক্ষেত্রবিশেষে রাষ্ট্রদূত স্বয়ং নিয়মিত মিটিং করছে। এবং এই মিটিংয়ের মধ্যে আমি দেখেছি কয়েকটাতে এরকম উপস্থিত থেকে একটা বড় অংশ আলোচনা হয় পাচার করা টাকা ফিরিয়ে আনার প্রক্রিয়াটা কীভাবে চালু করা যাবে সেটা নিয়ে। এই বিষয়ে সরকার থেমে নেই। বর্তমান সরকার, তার হাতে অনেকগুলো দায়িত্ব, নির্বাচন তো আছেই, সংস্কার আছে, সংস্কারের পাশাপাশি দৈনন্দিনভাবে সরকার পরিচালনা করা, দৈনন্দিন কাজ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, মানুষের ভালো মন্দ দেখা, এগুলো নানা ধরনের কাজ এই সরকারের উপর আছে। কিন্তু এই পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, বিচার প্রক্রিয়াটাকে এগিয়ে নেওয়া যায়, এগুলো কোনোটাই কিন্তু ছোট কাজ না, প্রত্যেকটা কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞের মধ্যেও সরকার কিন্তু কোনোভাবেই এটা ভুলে যায়নি, বরং এটাকে প্রায়োরিটি দিয়ে কাজ করছে। আপনি দেখবেন যে সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে সংস্কারের জন্য, বা বিভিন্ন ক্ষেত্রে প্রায় 15টার মতো কমিশন গঠন করেছে। প্রথম যে কমিশন বা কমিটি রিপোর্টটা দিয়েছে সেটাই শ্বেতপত্র প্রণয়ন কমিটি। তো এটা থেকে একটা জিনিস কিন্তু আমরা উপলব্ধি করতে পারি যে সরকার পাচার করা টাকা ফিরিয়ে আনার ব্যাপারে, পাচারকারীদেরকে চিহ্নিত করার ব্যাপারে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। ব্যারিস্টার ফুয়াদ, প্রফেসর ইউনূস তার ভাষণে কিন্তু আরেকটি কথা বলেছেন, যে কথাটা বারবার রাজনৈতিক মহলেও আলোচনা হচ্ছে, আপনারা বিভিন্ন টক শোতে কথা বলছেন, যে পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশের গোলযোগ সৃষ্টি করে তারা এই দেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে। আমরা যে কথাটা বারবার বলছিলাম যে টাকাটা যারা পাচার করে নিয়েছে তারা কিন্তু বসে নেই, সেই টাকাটা তারা তাদের কাজে লাগাচ্ছে এবং একই সঙ্গে দেশের বিরুদ্ধে লাগাচ্ছে। শ্বেতপত্রের ব্যাপারে আমার ডিফারেন্ট অবজারভেশন আছে। একটা হচ্ছে যে কাজটা খুব সফিস্টিকেটেডলি করা হয়েছে বলে আমার কাছে মনে হয়নি। আমার রাফলি যে রিপোর্ট আমি যতটুকু সামনে পেয়েছি, যতটুকু পড়েছি, খুবই ভাষা ভাষা মনে হয়েছে। দুদক, বাংলাদেশ ব্যাংক, পত্রিকার রিপোর্ট, বিভিন্ন পাবলিশ যে রিপোর্টগুলো এসছে, এগুলোকে তারা মেইনলি কোলেট করেছেন এবং বিভিন্ন রাজস্ব বোর্ড, তারপরে হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংক, এদের যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, এগুলোর সাথে কথাবার্তা বলে তারা এই রিপোর্টটা তৈরি করেছেন। এই প্রজেক্টগুলো যেগুলো তারা আইডেন্টিফাই করেছেন, এই প্রজেক্ট পেপারগুলো তারা রিকল করেন নাই। সচিবালয়ে যে সকল মন্ত্রণালয়ের মাধ্যমে যে সকল চুক্তি হয়েছে, এই চুক্তিগুলোর প্রকল্প যে চুক্তিগুলো ছিল, এগুলোকে রিভাইজ করা, একনেকের মিটিংয়ে পাশ হওয়া বাস্তবতা, রাস্তার বাস্তবতা, এগুলোকে ফার্স্ট হ্যান্ড রিভিউ করে যে অবজারভেশনটা তৈরি করা দরকার ছিল, এটা তারা করেন নাই। একটা হইতে পারে তাদের টাইম কনস্ট্রেন্ট আছে, দ্বিতীয়ত হচ্ছে পারে সরকারের টার্মস অফ রেফারেন্সে প্রবলেম আছে, তৃতীয়ত হইতে পারে যে আমলারা এই পুরো কাজে সাহায্য করেন নাই, কারণ পুরো এই লুটপাটের সাথে রাজনীতিবিদদের পাশাপাশি আমলারা জড়িত এবং বর্তমান আমলারাই জড়িত, অধিকাংশ আমলারা চোর এই প্রসেসের সাথে। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে শ্বেতপত্রটা যে স্ট্যাগারিং নাম্বারটা বলেছে, এর পাশাপাশি অনেক ক্রিমিনালকে আইডেন্টিফাই করা থেকে মাফ করে দেওয়ার একটা টেন্ডেন্সি এখানে আমি দেখেছি। তো সেই জায়গাতে আমি বোধ করছি যে শ্বেতপত্রের কাজটা যতটুকু সফিস্টিকেশন আমি আশা করেছিলাম, এটার মধ্যে আমি এটা দেখি নাই। দ্বিতীয়ত হচ্ছে যে সামের কথা বলা হচ্ছে যে 1 বছরে $16 বিলিয়ন গড়ে পাচার হয়েছে, এই সংখ্যাটা মনে হয়েছে লেস দেন 50%। রিয়েল নাম্বারের থেকে এটা অনেক কম, এটা অনেক ছোট নাম্বার আর কি। তো সেই জায়গাতে যে ঘাটতিটা রয়ে গেছে, সেটা কিভাবে সরকার পূরণ করবে, সেটা শ্বেতপত্র কমিটির কোনো রিকমেন্ডেশন আছে কিনা, যে বাকিটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব। থার্ড হচ্ছে এখানে ক্রিমিনাল কারা, কালপ্রিট কারা, এই আইডেন্টিফিকেশনে আমরা ঘাটতি দেখেছি। হ্যাঁ, কিছু কিছু নাম আসছে, মোটা দাগে সালাম টেসালাম এগুলোর নাম আসছে, শেখ পরিবার, হাসিনা, রেহানা, জয়, ওয়াজেদ, এগুলো টেগুলো মিলায়া, কিন্তু মোটা দাগে যারা বাদ পড়েছে তারা হচ্ছে এই আমলা শ্রেণী, যে পুলিশের, সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপ থেকে শুরু করে 16 বছরের ঠিকাদারি যারা করেছে এই রাষ্ট্রের, তাদেরকে আইডেন্টিফাই করার ব্যাপারে যথেষ্ট ঘাটতি আমার কাছে মনে হয়েছে এই শ্বেতপত্রে। এরপরে যেটা আমি ঘাটতি দেখলাম, যে এদেরকে বিচারের মুখোমুখি কিভাবে আনা হবে, সেই জায়গাটাতে আমি কোনো সিরিয়াস রিকমেন্ডেশন দেখি নাই। বলা হচ্ছে এদেরকে আইডেন্টিফাই করে বিচারের মুখোমুখি করা হবে, এই ধরনের খুব ভাষা ভাষা প্রস্তাবনা আছে। বিচারটা কে করবে? এটা কি রাজস্ব বোর্ড করবে, এনবিআর করবে, বাংলাদেশ ব্যাংক মামলা করবে?
এটা কি দুদক করবে? কে করবে? এটা কি সিআইডি ইনভেস্টিগেট করবে? এবং সরকার এই প্রসেসটাকে এরপরে কোন স্টেজে নেবে, মানে এই বিষয়গুলোতে একটা জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমি কিভাবে সেটা করব, এই ব্যাপারে কোনো আলোচনা গাইডলাইন আমি এখানে দেখি নাই। অতএব আমি শুধু জানলাম যে কুদ্দুস মিয়া 60 টাকা চুরি করছে, এইটা একটা রাষ্ট্রের জন্য ইনফরমেশনটা এনাফ না। কারণ আমরা এসালাম যে চুরি করছে এটা আমরা জানি অলরেডি। শেখ হাসিনা, শেখ রেহানা, এই পুরো শেখ পরিবারের লাসপেন্সার চাকর বাকররা যে চুরি করছে এটা আমরা মোটামুটি সবাই জানি। হয়তো আমরা 4 টাকার কথা জানি, আসলে 40 টাকা চুরি করছে। প্রশ্ন হচ্ছে বিচার। একটা হলো আজাদ ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, টাকা কিভাবে ফেরত আনা হবে। দ্বিতীয়ত হচ্ছে জবাবদিহিতা। জবাবদিহিতা কিভাবে এনশিওর করা হবে, আমি সেই প্রসেস জানতে চাই। কারণ এটাই হচ্ছে সংস্কার, এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের রূপান্তরের প্রক্রিয়া। সেটা কি দুদক দিয়ে হবে? দুদকের রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টে তো আমরা খুশি না। তো আমলাদেরকে তো এর আগে এসব জায়গায় দেখেছি। এরকম পাইনলেস বোনলেস আমলা দিয়ে কি কোনো কিছু পরিবর্তন করা দরকার? সুযোগ আছে, সম্ভব। তাহলে আমি আশা করেছিলাম যে নতুন রাজনৈতিক জায়গাতে একটা ওপেন ট্রান্সপারেন্ট অ্যাপয়েন্টমেন্ট হবে। গাটসলা 5 জন মানুষকে আপনি ওখানে দেবেন যে রাষ্ট্রের প্রধানকে পর্যন্ত রিকল করতে পারবে জবাবদিহিতার জন্য। তাহলে এই যে একটা সফিস্টিকেশনটা দরকার এই লেভেলের ফ্রডের বিচার করবার জন্য, এই সফিস্টিকেশনের গভর্নেন্সটা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা চাচ্ছি যে এইরকম একটা ডিসাইসিভ ইনস্টিটিউশনাল জায়গা যেন তারা তৈরি করে।